ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও কর্মসূচি ছাত্র জনতাকে সফল করার উদাত্ত আহ্বান। আজকে আমরা অতি তড়িৎ গতিতে বলতে পারেন যে ইন্ডিয়ান হাই কমিশনে আমরা যাব এবং এই জন্যই আমরা মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন নামে আজকে একটি কর্মসূচি দিয়েছি। যদিও পর্যাপ্ত সময় আমরা পাই নাই, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে উত্তর এবং পূর্বাঞ্চলের সীমান্তবর্তী যতগুলো নদী রয়েছে প্রত্যেকটি নদীর উপরে যে ভারতের অবৈধ বাঁধ, এই বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের প্রায় 20টির উপরে জেলা আজকে প্লাবিত। অন্তত 1 কোটি মানুষ আজকে পানিবন্দী এবং এতটাই ভয়াবহ অবস্থা, বিগত 4 থেকে 500 বছরের ইতিহাসে এত প্রকট বন্যা বাংলাদেশের পূর্বাঞ্চলে আর কখনো হয় নাই। এবং এটাকে আমরা কোনোভাবেই কোনো প্রাকৃতিক বন্যা বলতে পারি না, কোনো ন্যাচারাল ফ্লাড আমরা বলতে পারি না। এটি পরিকল্পিতভাবে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারার একটি নীল নকশা এঁটেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এই জন্যই মূলত আমরা আজকে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছি দুপুর 2টায়। যারা আশপাশে রয়েছেন, যেখানে রয়েছেন, দয়া করে দেশ রক্ষার এই কর্মসূচিতে আপনারা অবশ্যই যোগ দেবেন এবং বাংলাদেশকে ভাই আমাদের বাঁচাতেই হবে। মনে রাখবেন, তারা এখন বাংলাদেশকে হাতে নয় ভাতে এবং পানিতে মারার মিশনে নেমেছে। তারা হাসিনাকে দিয়ে এই দেশকে কন্ট্রোল করতে পারে নাই। যখন ছাত্র জনতার উদাত্ত আহ্বানে গণবিক্ষোভে একটি বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়, এরপরেই কিন্তু ইন্ডিয়ান যে আগ্রাসন, ইন্ডিয়ার যে আধিপত্য বাংলাদেশের উপরে, এটি কিন্তু এক প্রকারের চিরতরে বলা যায় বিলুপ্তির পথে হাঁটা শুরু হয়েছে। এবং বর্তমান বাংলাদেশে যিনি সরকার প্রধান রয়েছেন, তিনি শতভাগ একজন দেশপ্রেমিক, খাঁটি একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি হুঙ্কারে আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের যে সীমান্ত বাহিনী অর্থাৎ বিজিবি, এই বিজিবি কিন্তু এখন সিংহে রূপান্তরিত হয়েছে, সিংহে রূপান্তরিত হয়েছে। গতকালকে দেখেছেন আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম, উত্তরবঙ্গের সীমান্তে ভারত যে 0 পয়েন্ট যে এলাকাটা, নো ম্যানস ল্যান্ড যেটাকে বলা হয়, যেখানে আন্তর্জাতিক আইন অনুযায়ী 200 ফিটের মধ্যে কোনো স্থাপনা কোনো দেশ করতে পারবে না, গড়তে পারবে না। ভারত জোরপূর্বক সেখানে তাদের বাউন্ডারি প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের বিজিবি রুখে দিয়েছে, তাদের প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু এই বিজিবি এর আগে সীমান্তে বিড়ালের মতো ঘুমিয়েছিলেন। পরিকল্পিতভাবে হাসিনার পরিকল্পনায় আমাদের বিজিবিকে সীমান্তে বিড়াল বানিয়ে রাখা হয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচক্ষণতায়, তার যে পাওয়ার এবং হুঙ্কার, এই হুঙ্কারে আল্লাহর রহমতে আমাদের বিজিবি এখন কিন্তু সিংহে রূপান্তরিত হয়েছে। এবং স্পষ্ট করে আমাদের বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমাদের উপরে যদি আঘাত আসে পাল্টা আঘাত দিতে হবে। তোমাদের উপরে একটা গুলি ছুড়লে পাল্টা গুলি ছুটতে হবে 2টা। সুতরাং ইন্ডিয়া যদি ওই ভেবে থাকে ওই হাসিনার শাহিনশাহী আমলের মতো গুলি করে বাংলাদেশের নাগরিকদের এখনো হত্যা করে যাবে, এটার সুযোগ আর নেই। তো যাই হোক বন্ধুগণ, আজকে মূলত আমাদের কথা এই যে ভয়াবহ একটি বন্যা, এটিকে কোনোভাবেই আমরা প্রাকৃতিক কোনো বন্যা বলতে পারি না। অনেকেই বলে উজান থেকে নেমে আসা ঢল। আরে ভাই, উজানটা কি? যারা আজকে ভারতের নাম নিতে লজ্জা পায়, মনে রাখতে হবে এরা ওই ভারতের গোলাম, তাদের দোসর। ভাসুরের নাম নিতে তাদের লজ্জা লাগে যে উজান থেকে নেমে আসা ঢল। উজান কিটা? উজান ফুজান নয়, ইন্ডিয়ার পরিকল্পিত প্রেসক্রিপশনে বাংলাদেশকে তারা পানির তলে এখন ডুবিয়ে মারতে চায়। এই জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ, রুখে দাঁড়াতে হবে। আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করব, আমাদের ভাইদের পাশে থাকবো, উদ্ধার কাজও করব। একই সাথে আমরা ইন্ডিয়ার যে শেকড়, যে বীজ বাংলাদেশের মাটিতে রয়েছে, এটা উপড়ে ফেলতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা ইন্ডিয়ার এই বীজ বাংলাদেশের মাটি থেকে, বাংলাদেশের জমিন থেকে উপড়ে ফেলতে পারি, এদেশের মানুষ মুক্তি পাবে না বন্ধুগণ, কোনোদিন মুক্তি পাবে না। এজন্য আমরা পরিষ্কারভাবে বলেছি, ইন্ডিয়ার বীজ বাংলাদেশের মাটি থেকে চিরতরে উপড়ে ফেলতে হবে।
আজকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ প্রায় 20টির মতো জেলায় 1 কোটি মানুষ আজকে পানিবন্দী। ভয়াবহ অবস্থা, ভয়াবহ, যেটা আসলে মানে কল্পনা করার মতো নয়। অনেকের বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। তো এখন আমরা যারা ঢাকায় আছি, আমরা কি চুপ থাকবো? ভাই, যারা ওই বন্যা এলাকায় যেতে পারছেন না, অন্তত ঢাকায় কেউ ঘরে বসে থাকবেন না, প্রতিবাদ করুন প্লিজ। আমরা আজকে হাই কমিশনে যাব, হাই কমিশনারকে পরিষ্কারভাবে আমরা জবাব চাইব যে তোমার দেশ কোন সাহসে বিনা নোটিশে সীমান্তের সেই বাঁধগুলো খুলে দিয়েছে। হোয়াই? এত বড় সাহস কিভাবে হলো যে বাংলাদেশকে নোটিশ না দিয়ে বাঁধ খুলে দিবে? আমরা হাই কমিশনের কাছে, ইন্ডিয়ান হাই কমিশনের কাছে আজকে পরিষ্কারভাবে জবাব চাইব। তাই বন্ধুগণ, যারা ঢাকায় রয়েছেন, বাড্ডা, রামপুরা, গুলশান, ওই আপনার ভাটারা এলাকার দিকে রয়েছেন, আমার লাইভটি দেখছেন, দয়া করে লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন। দুপুর 2টা টাইম দিয়েছি আমরা, কনফিডেন্স সেন্টার, শাহজাদপুর কনফিডেন্স সেন্টার, ওখানে সবাই জড়ো হবেন। সেখান থেকে আমরা ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে আমরা রওনা দেব। আমি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো, দয়া করে আমাদেরকে বাধা দিবেন না। বাংলাদেশকে বাঁচাতেই হবে বন্ধুগণ, বাংলাদেশকে রক্ষা করতেই হবে আমাদের। প্লিজ যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন। ঢাকায় যারা আছেন কেউ চুপ থাকবেন না, ঘরে বসে থাকবেন না। যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, দুপুরের পরে 2 ঘন্টার জন্য ছুটি নেবেন প্লিজ। আমি অনুরোধ করছি আপনাদের, 2 ঘন্টার জন্য ছুটি নেবেন। এই আওয়াজ তুলতেই হবে। আমরা যদি এখন এই ইন্ডিয়ান তাবেদারিকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ না করতে পারি, ভাই, এরা আমাদের দেশটাকে ধ্বংস করে দেবে, একবারই ধ্বংস করে দেবে। খুনি হাসিনা দিল্লিতে বসে চুপ নেই, মনে রাখবেন। সে আমার দেশ নিয়ে, আমাদের এই দেশ নিয়ে সে কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রেখেছে প্রতিনিয়ত। এবং এই যে ভারতের স্লুইস গেটগুলো খুলে দেওয়া হয়েছে, বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়েছে, হাসিনার সাথে পরিকল্পনা করে ভারত এই কাজটি করেছে, যাতে হঠাৎ করে বাংলাদেশ পানির নিচে ডুবিয়ে মরে। তা না হলে আপনারাই বলুন, এই যে অভিন্ন নদীগুলোর উপরে যে বাঁধগুলো দিয়েছে, এই বাঁধগুলো একবারই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত দিয়েছে। হাসিনা বাধা তো দূরে থাক, হাসিনা আরও উৎসাহ দিয়েছে ইন্ডিয়াকে যে তোমার যা ইচ্ছা করো। কারণ স্বামীর দেশ তো, স্বামীর দেশকে বাধা কেন দিবে? স্বামীর দেশ যা ইচ্ছা করতে পারে, হাসিনা সেই কাজটি করেছে। এখন স্বামীর দেশ বাদ দিয়ে বাংলাদেশকে খরার মৌসুমে মরুভূমিতে রূপান্তর করে, আর এখন বর্ষাকালে সবগুলো বাঁধের গেট খুলে দিয়ে আমাদেরকে পানির নিচে তলিয়ে মারার মিশনে নেমেছে। আর আমরা কি ভাই মুখ বুঝে সহ্য করব? মাওলানা ভাসানীর মতো প্রয়োজনে লং মার্চ ঘোষণা করা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। লং মার্চ, সেই লং মার্চ ঘোষণার প্রস্তুতি হিসাবে আজকে আমরা ভারত ঠেকাও এই আন্দোলনের ডাক দিয়েছি। তাই বন্ধুগণ, দয়া করে কেউ চুপ থাকবেন না, ঘরে বসে থাকবেন না। আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের, যদি এই দেশকে বাঁচাতে চান, রক্ষা করতে চান, তাহলে আজকে আর সময় বেশি নেই। অলরেডি 11টা বেজে গেছে, 12টা, 1টা, 2টা, 3 ঘন্টা হাতে সময় আছে। এই 3 ঘন্টার মধ্যে যারা বাড্ডা, রামপুরা, গুলশান, ভাটারা, শাহজাদপুর, উত্তরার দিকে আছেন, চলে আসুন সেই শাহজাদপুর কনফিডেন্স সেন্টারের সামনে। সেখান থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের এই কর্মসূচি আমরা শুরু করব। আমরা ভারতীয় হাইকমিশন অভিমুখে রওনা দেব। আমরা ভারতীয় হাইকমিশনের কাছে পরিষ্কারভাবে জবাব চাইব, তাকে উত্তর দিতে হবে। প্রয়োজনে আমাদের সামনে মোদিকে ফোন দিবে সে, আমরা মোদির কাছে জানতে চাইব কোন সাহসে কোনো নোটিশ ছাড়াই আমাদের বাংলাদেশকে পানির নিচে ডুবিয়ে মারার সে সাহস দেখালেন, কোন আইনে? এটা মোদির কাছে আমরা জবাব চাইব আজকে বন্ধুগণ। তাই এটা কোনো দল মতের বিষয় নয়। আমরা ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থান ঘটিয়ে এই হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, উচ্ছেদ করেছি, আমরা সবাই আজকে অংশগ্রহণ করব। দয়া করে আপনারা কেউ চুপ থাকবেন না, ঘরে বসে থাকবেন না। আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের, যদি দেশকে বাঁচাতে চান, রক্ষা করতে চান, আমাদের প্রতিরোধ করতেই হবে, প্রতিবাদ করতেই হবে। অনেকেই বলেন ভাই আপনারা ত্রাণ নিয়ে যান, বন্যাভাসীদের পাশে দাঁড়ান আগে। হ্যাঁ, আপনাদের সাথেও একমত, কিন্তু মনে রাখবেন এটাও জরুরি কাজ। ভারতকে যদি আমরা এই গণ অভ্যুত্থানের সুযোগে, এই বিপ্লবের সময়ে বাংলাদেশের মাটি থেকে তাদের শিকড় উপড়ে ফেলতে না পারি, এরা এই দেশটাকে আরও বড় বিপদের দিকে ঠেলে দিবে, আরও বড় বিপদের দিকে ঠেলে দিবে, ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিবে। তাহলে আমি আপনি কি করব? সিদ্ধান্ত নেন। ভারতের এই ষড়যন্ত্র, নীল নকশা
মুখ বুজে মেনে নিয়ে অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়াই এই আকাশচুম্বী বন্যা, কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। বৃহস্পতিবার 22 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়েছে এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি, কারণ এটি নাকি সঠিক নয়। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকার গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচে দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। বিবৃতিতে বলা হয়, ডুম্বুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। বাংলাদেশ এটি একটি 120 কিলোমিটার দূরে উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার প্রায় 30 মিটার বাঁধ, যা বিদ্যুৎ উৎপন্ন করে। এখান থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা পার্শ্ববর্তী জেলাগুলোতে গত 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। ওমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশ বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি। তথ্য অনুযায়ী 21 আগস্ট ভারতের স্থানীয় সময় দুপুর 3টা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে। এদিন ভারত সময় সন্ধ্যা 6টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ভারত বলতে চাচ্ছে যে তারা নাকি বাঁধ খুলে দিয়েছে, তবে বাংলাদেশে নাকি আগে থেকে পানি ছিল। কত বড় মিথ্যাচার করছে ভারত। এখানে আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টের মাধ্যমে। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাতিল হচ্ছে হাসিনা ও মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। সাবেক মন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যর কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল হচ্ছে। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর পদে না থাকায় তাদের লাল পাসপোর্ট বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুরক্ষা সেবা অতিরিক্ত সচিব নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ মোহাম্মদ আলী রেজা সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ডিপ্লোম্যাটিক কূটনীতিক পাসপোর্ট পাওয়ার যোগ্যতা যাদের আছে তারা এখন যদি সেই পদে না থাকেন, বিলুপ্ত হওয়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য, বিলুপ্ত সংসদের এমপি, প্রধানমন্ত্রীর যে উপদেষ্টারা ছিলেন যারা এখন নেই, তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হবে। তিনি জানান, চুক্তিভিত্তিক অনেকে ছিলেন যারা সচিব পদমর্যাদা এবং এমন মর্যাদায় যেখানে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের প্রাপ্যতা আছে, তাদের চুক্তি বাতিল হয়েছে। এছাড়া অনেক সচিবকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। এমন ক্যাটাগরির যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েছেন এবং বর্তমানে ওই পদ ধারণ করেন না, সেই কূটনৈতিক পাসপোর্টগুলো বাতিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব বলেন, এগুলো আমাদের সিস্টেম থেকে মুছে ফেলতে হবে। যদি কেউ আত্মসমর্পণ করে তবে তো হলোই, যদি কেউ না করে সেজন্য আমরা এটি করছি, যাতে কেউ সারেন্ডার না করলেও তার পাসপোর্ট অ্যাক্টিভ না থাকে। এটিকে সিস্টেম থেকে বাতিল করা হবে। তিনি বলেন, বাতিলের কাজ চলছে। এর মধ্যেই পাসপোর্টের ডিজিকে মৌখিকভাবে বলা হয়েছে, আমরা হয়তো অফিসিয়ালি বৃহস্পতিবার আজ জানিয়ে দিতে পারবো। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা যায়, কিছু কিছু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ইস্যু করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো বাতিলের উদ্যোগ নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাতিল হচ্ছে হাসিনা মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। এবার কি উপায় হবে ওনাদের? কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।